সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে নতুন কোনো মাইক্রোফোন জোগাড় করা সম্ভব হয়নি, তাই বাধ্য হয়ে ফোনের মাইক্রোফোন দিয়ে আমাকে ভিডিও ক্লাস করার কাজটা চালাতে হচ্ছে। সেক্ষেত্রে কিছু আউটসাইডার সাউন্ড চলে আসছে, সেজন্য আমি আমার ছাত্রছাত্রীদের কাছে শুরুতেই দুঃখ প্রকাশ করছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়ের চ্যাপ্টার 4 বা চতুর্থ চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার শুরু করছি। আমরা মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়ের লেকচার 2 লিখব। গত দিনের মতোই আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে রাখছি। আমি পরিতোষ লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। নিচের ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আমাকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করা যাবে, বা তুমি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা যদি নক করার হোয়াটসঅ্যাপে না পাও তো আমার আগের ভিডিওতে আমি আমার মেইল আইডি দিয়ে রাখছি, চাইলে আমাকে মেইলও করা যাবে। তো আজকের ক্লাসটা থেকে আমরা কি কি জানবো সেটা একবার একটু দেখে নিই। প্রথম হচ্ছে আমরা জানতে পারবো আজকে মুনাফা জাতীয় আয় কি, এটা আমরা জানতে পারবো। মুনাফা জাতীয় ব্যয় কি জানতে পারবো। মুনাফা জাতীয় প্রাপ্তি কি সেটা জানতে পারবো। মূলধন জাতীয় আয় কি এটা জানতে পারবো। মূলধন জাতীয় ব্যয় কি এটাও জানতে পারবো। মূলধন জাতীয় প্রাপ্তি কি এটা জানতে পারবো, এবং সব শেষে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি তা জানতে পারবো। তো আমরা শুরু করছি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি দিয়ে। যে সকল আয় বা প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি বলে। আমরা যদি 3টা উদাহরণ দেখি, তো প্রথমটা হচ্ছে মূলধন আনয়ন বা বিনিয়োগ। যদি মালিক কারবারে কোনো মূলধন নিয়ে আসে বা ব্যবসায়ে কোনো মূলধন নিয়ে আসে, সেটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এটা অনিয়মিত এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকার পরিমাণ অনেক বড় হয় এবং 1 বছরের বেশি সময় যাবৎ সুবিধা পাওয়া যায়। ঋণ গ্রহণ, আমরা যদি কোনো বড় কোনো উৎস থেকে ঋণ নিয়ে থাকি, সেক্ষেত্রে ঋণটা কম বেশি 5 বছর বা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে ঋণ গ্রহণটাও একটা মূলধন জাতীয় প্রাপ্তি। আরেকটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মোট টাকা। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রি করে আমরা যে টাকাটা পাবো, সেটা আসলে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। অল্প কিছু বা ছোট একটু ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা আমরা পরে জানতে পারবো। আমরা এখন দেখব মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কোথায়। ধরা যাক আমরা এই মেশিনটা ক্রয় করেছি। তো এই মেশিনটা কিনতে আমাদের মেশিনটা কিনতে খরচ হয়েছিল 1 লক্ষ টাকা, আর মেশিনটির সংস্থাপন ব্যয় লেগেছিল 1,20,000 টাকা। তাহলে মোট মেশিনটার দাম পড়ছে 1,20,000 টাকা। কোনো কারণে যদি এই মেশিনটা আমরা 1,50,000 টাকায় বিক্রয় করি, সেক্ষেত্রে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হবে মোট টাকাটা, অর্থাৎ 1,50,000 টাকা, কিন্তু মূলধন জাতীয় আয় হবে 1,50,000 মাইনাস 1,20,000 সমান 30,000 টাকা। অর্থাৎ প্রাপ্তি থেকে আমাদের খরচটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা হবে মূলধন জাতীয় আয়। এবার যদি আমরা মূলধন জাতীয় ব্যয়ের দিকে তাকাই, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় কাকে বলে বা মূলধন জাতীয় ব্যয় নিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে
যে কথাটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে সমস্ত ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। আরেকবার, যে সমস্ত ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। এখানে উল্লেখ্য অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায়। তো আমরা কয়েকটা উদাহরণ দেখব। আসবাবপত্র ক্রয় স্থায়ী সম্পদ, ভূমি ক্রয় এটাও স্থায়ী সম্পদ, দালান কোঠা ক্রয় এগুলো স্থায়ী সম্পদ, মেশিন ক্রয়, গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় অথবা স্থায়ী সম্পদের অর্জন ব্যয়। এই স্থায়ী সম্পদের অর্জন ব্যয় নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়, কারণ আমাদের বুঝতে একটু প্রবলেম হয় যে স্থায়ী সম্পদের অর্জন ব্যয় কোনগুলো। তো আমরা দেখে নেই স্থায়ী সম্পদের অর্জন ব্যয় কোনগুলো। এখন কোনো কারণে যদি আমরা একটা মেশিন কিনে নিয়ে আসি বাইরে থেকে, মেশিন বা যে কোনো সম্পদ যদি বিদেশ থেকে কিনি, সেক্ষেত্রে আমাদেরকে দেশে আমদানি শুল্ক দিতে হবে। যে দেশ থেকে আনবো সে দেশের জাহাজ ভাড়া দিতে হবে, জাহাজে আনতে গেলে জাহাজ ভাড়া দিতে, ডক চার্জ দিতে হবে, সেই পণ্যটা সেই মেশিনটা নিয়ে আসার জন্য আমাকে পরিবহন খরচ দিতে হবে, সেই মেশিনটা আমাকে আমার জায়গা মতো নিতে মজুরি দিতে হবে, মেশিনের সংস্থাপন ব্যয়, এগুলো সবই হচ্ছে স্থায়ী সম্পদের অর্জন ব্যয়। অর্থাৎ এই সম্পদটা আমাকে ব্যবহার উপযোগী করতে এই খরচগুলো করতে হচ্ছে, সুতরাং এরা সবাই মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ শুধু আমদানি শুল্ক কিন্তু মূলধন জাতীয় ব্যয় নয়, কিন্তু যদি বলে মেশিনের আমদানি শুল্ক সেক্ষেত্রে সেটা মূলধন জাতীয় ব্যয়। এবার আসি আমরা মুনাফা জাতীয় ব্যয়। বলা হচ্ছে যে সমস্ত ব্যয় নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং 1 বছরের কম সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। যে সমস্ত ব্যয় নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং 1 বছরের কম সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, পরিবহন, যাতায়াত, কমিশন বাট্টা, ক্রয়, বিজ্ঞাপন, মণিহারি, শিক্ষানবিশি ভাতা, সুদ প্রদান, শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, মজুরি, বিক্রয়, পরিবহন। এখানে আগের জায়গা থেকে আমরা যদি একটুখানি সরে আসি তাহলে দেখতে পাবো যে আমদানি শুল্ক এখানে মুনাফা জাতীয় ব্যয়, অথচ আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম আমদানি শুল্ক মূলধন জাতীয় ব্যয়। আবার শুধু মজুরি কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এখন এখানে এসে বলছি মজুরি মুনাফা জাতীয় ব্যয়। আসলে ওই মজুরি এবং ওই আমদানি শুল্কটা ছিল স্থায়ী সম্পদের আমদানি শুল্ক বা স্থায়ী সম্পদের মজুরি, তাই ওগুলো ছিল মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আর এই ক্ষেত্রে এগুলো সবাই মুনাফা জাতীয় ব্যয়। এক কথায় আমরা ব্যয় বলতে যা বুঝি সবই মুনাফা জাতীয় ব্যয়। এরপর আসি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। একই সঙ্গে বলতে হচ্ছে আয় এবং প্রাপ্তি, কারণ এদের ভেতরে যে ডিফারেন্সটা আছে সেটা খুবই সামান্য, খুবই ছোট একটা ডিফারেন্স। আরেকবার আমরা একটু দেখে নেব। যে সমস্ত প্রাপ্তি নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং 1 বছরের কম সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি বলে। দুঃখিত, এখানে মূলধন জাতীয় চলে আসছে, মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি বলে। আসো আমরা মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির কিছু উদাহরণ দেখব। পণ্য বিক্রয় অবশ্যই একটা মুনাফা জাতীয় প্রাপ্তি, কারণ একটা প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস হচ্ছে পণ্য বিক্রয় থেকে পাওয়া যায়। তারপরে ভাড়া প্রাপ্তি, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। শিক্ষানবিশি সেলামি অর্থাৎ আমরা যে আমাদের এখানে যারা শিখতে আসে তাদের কাছ থেকে আমরা যে পরিমাণ টাকাটা নেই সেটা হচ্ছে শিক্ষানবিশি সেলামি। সুদ প্রাপ্তি, আমরা যদি যে কোনো উৎস থেকে সুদ পাই এবং সেটা অবশ্যই নিয়মিতভাবে পাই, সুতরাং সেই সুদ প্রাপ্তি। উপভাড়া, এটা এর আগের ক্লাসে নিয়ে আলোচনা করা হয়েছে। উপভাড়া হচ্ছে আমি একজনের কাছ থেকে ভাড়া নিয়ে যদি আরেকজনকে ভাড়া দিয়ে থাকি সেটা হচ্ছে উপভাড়া।
এটাকে সাবলেট, স্বাভাবিক ভাষায় আমরা এটাকে সাবলেট বলি। বিনিয়োগের সুদ আমরা প্রতিনিয়ত মাসে মাসে পাই, সেটা বিনিয়োগের সুদ। বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, সর্বশেষ সেবা আয়। সেবা আয় এটা নিয়ে একটুখানি সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান মূলত তিন প্রকার। একটা হচ্ছে সেবামূলক, একটা ক্রয় বিক্রয়শীল, আর একটা উৎপাদনশীল। যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান তাদের মূল আয়ের উৎস হচ্ছে সেবা আয়, যেমন হসপিটাল, আইনজীবী, তারপরে হিসাব বিজ্ঞানী বা সিএ এরা। তো আসলে এক কথায় আমরা এদেরকে কি বলতে পারি? এক কথায় আমরা বলতে পারি আয় বলতে আমরা যা কিছু বুঝি সবই মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। এবার আসলে আমরা দেখি মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কোথায়। ধরা যাক ভাড়া আমরা পেয়েছি 40,000 টাকা, তো বলছে ব্র্যাকেটে বলছে 25% 2019 সালের জন্য। তো এক্ষেত্রে আমার মুনাফা জাতীয় আয় হচ্ছে 40,000 টাকার 75%, অর্থাৎ 25% যেহেতু পরবর্তী বছরের জন্য, তাহলে 75% 30,000 টাকা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় প্রাপ্তি পুরো 40,000 টাকা, অর্থাৎ যে টাকাটা আমি পুরোটা পেয়েছি সেই 40,000 টাকা। তবে এক্ষেত্রে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যে আমরা এই হিসাবটা করছি 2018 সালে। যদি এটা 2019 সালে হতো তাহলে এভাবে হবে না। 2018 সালের ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো যে আমার মুনাফা জাতীয় আয় 30,000 টাকা, কিন্তু আমার মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে 40,000 টাকা। এরপর আসি আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। একদম মুনাফা জাতীয় ব্যয়ের মতোই, জাস্ট অল্প একটু পার্থক্য, সেটা আমরা দেখব। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা, পার্থক্যটা কি। তো বলছে যে সমস্ত ব্যয় নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। এখানে উল্লেখ করার জন্য দেখো লাল কালিতে লেখা 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নিয়মিত করতে হবে, টাকার পরিমাণও ছোট হবে, কিন্তু আমরা 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাবো, তাই এটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়ের যে অংশটা বিলম্বে যাবে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন আসো আমরা কয়েকটা উদাহরণ দেখি। বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, বড় অঙ্কের মেরামত ব্যয়, ব্যবসায়ের স্থানান্তর ব্যয়, আবার নতুন পণ্যের গবেষণা ব্যয়। এখানে উল্লেখ করার দরকার যে বড় অঙ্কের বিজ্ঞাপন আর বড় অঙ্কের মেরামত। এখন কোনো প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা বড় অঙ্কের বিজ্ঞাপন, আবার কোনো প্রতিষ্ঠানের জন্য 5 লাখ টাকাও বড় অঙ্কের বিজ্ঞাপন নয়। আবার কোনো প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা বড় অঙ্কের মেরামত, আবার কোনো প্রতিষ্ঠানের জন্য 10 লাখ টাকা বড় অঙ্কের মেরামত নয়। তো এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? এক্ষেত্রে বোঝার ব্যাপারটা হচ্ছে বিজ্ঞাপন বলে যদি বলে 3 বছর বা 4 বছরের জন্য, অথবা মেরামত বলে যদি ব্র্যাকেটে পাশে বলে যে 5 বছর বা 3 বছরের জন্য, সেক্ষেত্রে বুঝতে হবে এটা বড় অঙ্কের। তো আজকে আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। তোমার বইয়ের যে অনুশীলনী আছে, সেই 4 নম্বর অধ্যায়ের যে অনুশীলনী আছে সেটার 1 ও 2 নম্বর অঙ্কটা তুমি করার চেষ্টা করবে। 2 নম্বর সৃজনশীল অঙ্কটা তুমি করার চেষ্টা করবে। ঠিক হতে হবে বা ঠিক করতে হবে এমন কোনো কথা নাই, তবে তুমি চেষ্টা করছো বা তুমি চেষ্টা করে দেখেছো এটুকু হলেই হবে, এবং করে তুমি সেটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আমি তোমার হোয়াটসঅ্যাপের সেই উত্তর পাওয়ার আশায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।